আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যা মামলা এবং ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ হবে এই শুনানি। সকালে আবু সাইদ হত্যা মামলার ৪ আসামি এবং আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার ৮ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে বৃহস্পতিবার গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার পলাতক ২৬ আসামিকে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এদিকে গত ২ জুলাই আশুলিয়ায় গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ওই দিন পলাতক সাবেক এমপি সাইফুল সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কিছু মৌলিক বিষয় ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে জাতীয় সনদে পৌঁছাতে পারার আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১২ দিনের আলোচনার সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় আলী রিয়াজ বলেন, আলোচনা সুনির্দিষ্ট করলে সবার জন্য সুবিধা হবে। দ্রুত সময়ের মধ্যে জাতীয় সনদে এক জায়গায় পৌঁছাতে পারলে সবার জন্য ভালো হবে বলে মনে করেন আলী রিয়াজ। আজকের আলোচনা সূচিতে আছে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা। এই পর্বের একটি যৌক্তিক সমাপ্তি এবং একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব। আমাদের সামনে যে বিষয়গুলো আছে, ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বিষয়ে, যেগুলো মৌলিক বিষয় নিঃসন্দেহে, সেগুলো এবং তার পাশাপাশি সেগুলোতে আমরা একমত হতে পেরেছি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, আমাদের জানাবেন আজকের বৈঠকে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে কিনা এবং কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে? বলছিলেন যে ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু দ্বিতীয় দফায় ১২ দিনের মতো আলোচনা চলছে এবং আজকে সকাল থেকেই যে রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপি সহ যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এই আলোচনায় অংশগ্রহণ করেছে এবং আলোচনা কিন্তু ১১টার কিছু পরে শুরু হয়েছে এবং প্রথম ধাপে যে আলোচনার প্রথম সেশনে যে প্রধান বিচারপতি নিয়োগের যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা হবে এবং দ্বিতীয় ধাপে তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা, এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে এমনটি কিন্তু জানা গেছে। এবং আলোচনার শুরুতেই ঐকমত্য কমিশনের যে সভাপতি আলী রিয়াজ কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, আলোচনা কিন্তু সুষ্ঠু হচ্ছে এবং সমাধানের পথে এগিয়ে যেতে কিছু মৌলিক বিষয় আসলে সংস্কার করেই যে জুলাই সনদ সেটি ঘোষণা করা হবে। বড়জোর ৩০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যেই আলোচনার মধ্যেই এই সমাধানের চেষ্টা করা হবে। এবং তিনি যেটি জানিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে আলোচনা সুনির্দিষ্ট হবে এবং ভালো কিছু সমাধানের পথে তারা যেতে পারবেন এবং আলোচনা আরও অগ্রগতি হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং পরবর্তীতে আসলে দুপুরের পরে যে প্রথম সেশনের আলোচনার পরে আসলে আবার একটি আনুষ্ঠানিক ব্রিফ হবে, তখন কিন্তু কি কি আলোচনা হয়েছে, কতটা একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। তো সাদিয়া, এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাদিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল। সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়। এর আগে পৌনে ১১টায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ ৫ সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসেন। এনসিপি নেতারা দলের নিবন্ধন, দলীয় প্রতীকের বিষয়ে ইসির সিদ্ধান্ত ও প্রবাসী ভোটারের বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। নির্বাচন কমিশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনার বিষয়ে এখন পর্যন্ত কি কি তথ্য পেয়েছেন জানাবেন। জি ধন্যবাদ।
বেলা 11টার সময় প্রধান নির্বাচন কমিশনার নাসিরুদ্দিনের সঙ্গে এনসিপির যে 5 সদস্য প্রতিনিধি দল এসেছেন তাদের বৈঠকটি শুরু হয়েছে এবং আমরা বৈঠকে যাওয়ার আগে এনসিপি নেতাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছে যে তারা বৈঠক শেষে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করবেন। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা তাদের কাছে জানতে পেরেছি তারা তাদের দলের নিবন্ধনের চূড়ান্ত প্রক্রিয়া কি বা কতদূর এগোলো সেই বিষয়ে তারা জানতে চাইবেন। একই সঙ্গে আপনারা দেখছেন যে গত কয়েকদিন ধরে আলোচনায় আছে জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু দলীয় প্রতীক হিসেবে তাদের প্রথম পছন্দ ছিল শাপলা এবং তারপরে ছিল মোবাইল এবং তৃতীয় হচ্ছে কলম। এর আগে আপনারা জানেন যে আসলে 2012 সালে নিবন্ধনের আবেদন করা এবং পরবর্তীতে 2024 সালে নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে যে নাগরিক ঐক্য, তারাও কিন্তু শাপলার প্রতীক চেয়েছিল, কিন্তু তখন নির্বাচন কমিশনের গেজেটে অধিভুক্ত না থাকায় নাগরিক ঐক্যকে তখন কেতলি দেওয়া হয়। তো এখন যেহেতু জটিলতাটা তৈরি হয়েছে, নাগরিক ঐক্য শাপলা চাইছে এবং যারা নাগরিক পার্টি রয়েছে এনসিপি তারাও শাপলা চাইছে এবং এনসিপি নেতারা বলছেন যে তারা যেহেতু এখন গেজেটভুক্ত হতে যাচ্ছে অনেকগুলো প্রতীক, তাই গেজেটের মধ্যে যাতে শাপলা প্রতীকটি বিবেচনায় নেওয়া হয় সেই বিষয়ে তারা আবেদন জানাবেন। এবং আপনাদেরকে বলে রাখি যে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে বেশ কিছু প্রতীক নতুনভাবে গেজেট করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ভেটিংয়ের জন্য। আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসলে সেই প্রতীকগুলো কিন্তু নির্বাচন কমিশন গেজেটভুক্ত করবে এবং তারপরেই কিন্তু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলে সেই প্রতীকগুলো নতুন দলগুলো পাবে। একই সঙ্গে এনসিপি নেতারা যারা এসেছেন তারা দলীয় প্রতীক পাওয়ার বিষয়ে সিইসির সঙ্গে চূড়ান্ত কথা বলতে চান এবং একই সঙ্গে প্রবাসী যে ভোটার এবং প্রবাসীদের যে ভোটার করা হবে সেই তালিকা এবং কি পদ্ধতিতে ভোট দেয়া হবে সেই বিষয়ে তারা আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এনসিপির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের সবশেষ খবর। ধন্যবাদ আতিকা। এনবিআরকে 2 ভাগে ভাগ করা নিয়ে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে কিছু ত্রুটি আছে বলে জানিয়েছেন ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখা বিষয়ক কমিটির আহ্বায়ক ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, ত্রুটিগুলো সংশোধনের সুপারিশ করবে কমিটি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছে, এখন কাজের মাধ্যমে তাদের এই আস্থা ফেরাতে হবে। তাদের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়ে গণমাধ্যমে এসেছে। ক্যাডার নিয়োগ এবং সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগে নতুন নীতিমালা করার সুপারিশ করবে এই কমিটি। অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে, এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগের যে সচিব হবে তাকে বলছে সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ করবেন। এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কে? আবুল বারাকাত নাকি কে? এতে যে কোনো লোককে আপনি সচিব করতে পারবেন। চাঁদপুরের রেলওয়ে লেক থেকে আলামিন নামে এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে আলামিনের সঙ্গে থাকা মোট 7 জন সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এদিকে মাদারীপুরের শিবচরে নিখোঁজের 11 দিন পরে নদী থেকে এনায়েত শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে শিবচরের ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে পানিতে পড়ে মারা গেছে, কিন্তু সে পানিতে পড়ে মারা যায় নাই, তার এখানে হিট করা হয়েছে, তারপরে হাতে স্পট আছে, এইভাবে তার এই অবস্থা মারা হয়েছে। ফেনীতে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। পরশুরাম ফুলগাজীতে পানি নেমে গেছে। ছাগলনাইয়া ও ফেনীতে এখনও কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে। দাগনভূঞা উপজেলা ও সোনাগাজীতে পানিবন্দী অবস্থায় আছে কয়েক হাজার মানুষ। যেসব এলাকায় পানি নেমে গেছে সেসব এলাকার মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। এদিকে নোয়াখালীতে বৃষ্টি না থাকায় জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও অনেক সড়ক ও বাসাবাড়ি পানিতে ডুবে আছে। জেলা প্রশাসন জানিয়েছে, এখনও জেলা সদর, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানিগঞ্জ, হাতিয়া, সেনবাগ সহ নোয়াখালীর প্রায় 1,55,635 জন মানুষ পানিবন্দী। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার 6টি উপজেলার 57টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে।
বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গেল ২৪ ঘন্টায় নতুন করে ১২৮ জন আক্রান্ত হয়েছে। চলতি বছরে পর্যন্ত মারা গেছেন ১৫ জন, এর মধ্যে ১০ জনই বরগুনা জেলার। শুধু সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৫৯ জন। বরিশালে ডেঙ্গু আক্রান্তদের সেবা প্রদানকারী চিকিৎসকরা বলছেন, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে। এজন্য সবাইকে সচেতনভাবে চলার পাশাপাশি বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ তাদের। বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জয়নাল আবেদিন সিদ্দিক নামের ওই ব্যক্তি মারা যান। তার বাড়ি জেলার চন্দনাইশ উপজেলায়। করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি ডায়াবেটিক, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত মাসের ২৭ জুন এক নারীর মৃত্যু হয়। এছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯৩ জনের। গেল ২৪ ঘন্টায় নতুন করে কারোর শরীরে করোনা শনাক্ত হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০% শুল্ক আরোপ করেছেন। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানায় হোয়াইট হাউস। শনিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি বাণিজ্য অংশীদাররা পাল্টা ব্যবস্থা নেয় তবে তাদের ওপর আরও বেশি হারে শুল্ক আরোপ করা হবে। এর পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল সহ আরও কয়েকটি দেশের ওপরও নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও কমপক্ষে ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৪ জনই সহায়তা প্রার্থী ছিলেন। খাবারের অপেক্ষায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সামনে দাঁড়িয়ে থাকার সময় হওয়া হামলায় তারা প্রাণ হারায়। এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সহায়তা সংস্থা। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো আগেই এই সহায়তা কেন্দ্রগুলোকে মৃত্যুকূপ বা মানব হত্যা যন্ত্র হিসেবে উল্লেখ করেছিল। টিকে থাকার লড়াইয়ে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রথম ম্যাচে বাংলাদেশকে সহজে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কা জিতলে টেস্ট ও ওয়ানডের পর টি-20 সিরিজটিও নিজেদের করে নেবে স্বাগতিকরা। তাই সিরিজে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না লিটনরা। সকল ভুল শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের কোচের কণ্ঠে। বাংলাদেশ চায় লঙ্কা সফরটা জয় শেষ করতে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে পিএসজি এবং চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইংল্যান্ড ও ফ্রান্সের ক্লাব দুটির লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এ ম্যাচে জয় দিয়ে শিরোপা নিজেদের করে নিতে মরিয়া লুইস এনরিকের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা পিএসজি ফাইনালে উঠেছে রিয়ালকে এক প্রকার উড়িয়ে দিয়ে। তবে ফাইনালের লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষ চেলসিকে সমীহ করছে ফ্রান্সের ক্লাবটি। অপরদিকে পিএসজিকে ফেভারিট মানলেও চেলসিও নিজেদের জয়ের কথাই ভাবছে। বিশ্বের সেরা ক্লাব হওয়ার এই সুযোগ ছাড়তে নারাজ ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এ দলটি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।